হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্সের ক্যালকুলেশনস এই টপিকস নিয়ে আলোচনা করতেছিলাম। লেকচার 16তে আমরা বেসিক্স যে ম্যাটেরিয়াল ব্যালেন্স ক্যালকুলেশনের বেসিক্সগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা কিছু ম্যাথও করব এবং কালকে গত যে লেকচার দ্যাট মিনস লেকচার 16তে আমরা যেই বিষয়গুলো পড়িয়েছিলাম, ঠিক আছে, ওইগুলোর একটা খুবই সংক্ষেপে, ঠিক আছে, ইন এ ব্রিফ বলা যায়, আমরা হচ্ছে একটা সামারি দিব। ওকে, কারণ সামারি দিলে সুবিধা হবে যে আমাদের আসলে বুঝতে সুবিধা হবে যে আচ্ছা, কারণ অনেক সময় কি হয় যে আমরা হয়তো আগের লেকচার হয়তো দেখি না, হয়তো এই লেকচারে চলে আসলাম, তো অন্তত যাতে কন্টিনিউয়েশনটা থাকে, ঠিক আছে, কারণ হয়তো অনেকে দেখে না, ঠিক আছে। তো আমি অন্তত এটা ট্রাই করি যে প্রত্যেকটা লেকচার, ঠিক আছে, সবগুলো যাতে একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড থাকে, যাতে কি হবে যে সাপোজ কেউ যদি মনে করো যে মানে ক্লাস করতেছে, জাস্ট একটা র্যান্ডম একটা ক্লাস খুলে ওপেন করে মনে করো যে দেখতেছে কিছু শেখার আসে, অ্যাকচুয়ালি যেটা পসিবল হবে না। কারণ এটা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এইখানে মানে যে কোনো একটা টপিকস আমি ওকে সিলেক্ট করে দেখলাম, হ্যাঁ, আমি হয়তো টপিক্সটা লিটারাল সেন্স হয়তো আমি বিষয়টা বুঝতে পারবো, বাট অ্যাকচুয়ালি ওইটা যে আমার আসলে কোথায় অ্যাপ্লাই করতে হবে, কারণ আমি বারবার বলি যে ইঞ্জিনিয়ারিং কিন্তু আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে, প্রেশারের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্ক করে আমাকে যে কোনো একটা ডিসিশন আসতে হবে। তো এইসব করতে গেলে আমার কি থিওরিটিক্যাল নলেজ দরকার, যে যতই বলুক, ঠিক আছে, থিওরিটিক্যাল নলেজ অতটা দরকার নাই, ঠিক আছে, আহ, মানে প্র্যাকটিক্যাল বা আমি যেটাকে বলি অ্যাপ্লিকেশন পারতে হবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন তো অবশ্যই পারতে হবে, কারণ ইঞ্জিনিয়ারিং তো আসলে কি বলে আমাদের যে বেসিক সায়েন্স, এটার তো অ্যাপ্লিকেশন আর কিছুই তো না, তাই না? কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা বিষয় আছে যেটা বেসিক সায়েন্সে একটু কম, ঠিক আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং অত্যন্ত দ্রুততার সহিত। কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকলে সেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং লাগবে, সেখানেও হাইলি ডিপ ক্রিটিক্যাল থিঙ্কিং লাগবে, বাট বিষয়টা হচ্ছে একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, আর একটা হচ্ছে মোটামুটি বলা যায় যে ওকে প্রসেস, মানে ওকে এটা আস্তে ধীরে করলেও হবে আর কি, ঠিক আছে। সো ইঞ্জিনিয়ারদের মানে ডেলিভারেটলি অলওয়েজ মানে সবসময় হচ্ছে ইয়াতে থাকতে হয়, মানে কি বলে প্রেশারে থাকতে হয়। কারণ সাপোজ তুমি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি করতেছো, ঠিক আছে, এখন পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি করতে করতে এমন হলো যে কিছু একটা হইলো, ঠিক আছে, সাপোজ কোনো একটা লাইন মানে করলো, মানে একদম চিরে মনে করো যে ফেটে গেল, ঠিক আছে, কেন ফাটলো, এগুলোর তো আমার রুট কজ অ্যানালাইসিস করতে হবে, তাই না? রুট কজ অ্যানালাইসিস মানেটা কি, যে অ্যাকচুয়াল মূল কারণটা কি, এটা আমার জানতে হবে। যে এইসব জানতে গেলে কি দরকার, তখন তো থিওরিটিক্যাল নলেজ দরকার খুব ভালোভাবে, তাই না? এখন কোথায় প্রেশার ড্রপ হচ্ছে, কোথা থেকে প্রেশার লিক হচ্ছে, এইগুলা আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি? মনে করো একটা লাইনের প্রেশার মনে করো যে হচ্ছে লিক হচ্ছে, তাহলে আমরা কিভাবে এটাকে ডিটেক্ট করব? এটা ডিটেক্ট করার একটা সহজ বুদ্ধি হইতে পারে, সেটা হচ্ছে কি, সোপ সলিউশন দিয়ে এটা প্রেশার, আমি যদি ওইখানে সাপোজ কোনো একটা জায়গায় ছিদ্র হয়েছে, ফুটা হয়ে গেছে একটা লাইনে, ঠিক আছে, মনে করো আমাদের এই একটা লাইন আছে, সাপোজ এটা হচ্ছে একটা পাইপলাইন। এখন এই পাইপলাইনের এই জায়গাতে, মানে এই জায়গাটাতে মনে করো যে ফুটা হয়ে গেছে, এবং ফুটা হয়ে এদিক দিয়ে সাপোজ গ্যাস ইমিট হচ্ছে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আমি তো এইখানে, ঠিক আছে, আমি তো এখানে দাঁড়াই আছি, তাই না? আমি তো এখানে দাঁড়াই আছি। সো আমাকে এখন কি করতে হবে, এইখান থেকে ওইখানে দেখে তো আমি বুঝতেছি না, বাট প্রেশার এখানে যেই আমাদের যে কি বলে প্রেশার কস্টটা আছে, আমি এখানে দেখতেছি এই পিজি, ঠিক আছে, এই পিজিতে দেখতেছি যে প্রেশার কমতেছে। এখন তাহলে আমাকে তো ফাইন্ড আউট করতে হবে যে অ্যাকচুয়ালি কোথায় এই লাইনটা লিকেজ হয়েছে, ঠিক আছে, লাইনটা যে কোথায় লিকেজ হয়েছে এটা তো আমাকে ফাইন্ড আউট করতে হবে, তাই না? তাহলে এটা আমি কীভাবে ফাইন্ড আউট করবো? ওকে, হ্যাঁ, ভিজুয়াল ইন্সপেকশন তো করতেই হবে, কারণ ভিজুয়াল ইন্সপেকশন যদি করেও যদি না পাই, তাহলে অবশ্যই আমাকে তখন কি করতে পারি আমি, আরেকটা সহজ বুদ্ধি হচ্ছে সোপ সলিউশন টেস্ট আমরা করতে পারি, ঠিক আছে, সোপ সলিউশন দিয়ে আমরা টেস্ট করতে পারি, ঠিক আছে। সেটা কি, একটা বোতলের মধ্যে, ঠিক আছে, একটা বোতলের মধ্যে আমরা কিনে নিব পানি আর হচ্ছে সোপের মিক্সচার নিয়ে একটু মানে ঝাঁকিয়ে নিব, ঝাঁকিয়ে নিয়ে ওই যে এখানে আমরা করি না হ্যান্ড ওয়াশের মতো করে আর কি, ঠিক আছে। সো সেইটা আমরা এই জায়গাতে যদি এখানে ওটা করি, মানে কি বলে আস্তে আস্তে দেই ওই সলিউশনটা, তাহলে কি হবে, প্রেশারের সাথে সাথে এখানে বাবল ফর্মেশন হবে, ঠিক আছে, বাবল ফর্মেশন হবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এখানে কি আছে, এখানে আমার লাইনে বা এই পাইপ লাইনে আমার লিক আছে। সো এটা হচ্ছে একটা মানে
সহজ টেকনিক, হ্যাঁ, ঠিক আছে। এটা খুবই, এটা হয়তো অন্য কেউ হয়তো পারবে। হ্যাঁ, অবশ্যই পারবে। বাট আমি এটা জাস্ট বুঝাইতেছি যে আমাকে ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন মানে একজন সায়েন্টিস্ট বা আমি যেটাই বলি একটা বেসিক সায়েন্স স্টুডেন্টের মধ্যে একটাই জাস্ট তফাৎ। সেটা হচ্ছে মানে তাৎক্ষণিক এবং খুব দ্রুততার সহিত ইনস্ট্যান্টেনিয়াসলি আমার হচ্ছে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা। কারণ এরাও মানে দ্যাট মিনস সায়েন্সের স্টুডেন্টরাও কিন্তু ম্যাথমেটিক্স পড়তেছে, ফিজিক্স পড়তেছে, আমরাও কিন্তু সায়েন্স ম্যাথমেটিক্স পড়তেছি, ফিজিক্স পড়তেছি। হ্যাঁ, হয়তো ওরা কোয়ান্টাম মেকানিক্স পড়তেছে, আমরা হয়তো কোয়ান্টাম মেকানিক্স আমাদের পড়া লাগতেছে না। কিন্তু এরকম না যে আমরা পড়ি না, আমরাও পড়তে পারি। কিন্তু আমাদের বিএসসি সিলেবাসে হয়তো কোয়ান্টাম মেকানিক্সটা নাই। ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে যে ওটা হয়তো অনেক ইউনিভার্সিটি আবার প্রোভাইড করতেও পারে। সো আমরা আসলে কিন্তু এটা পড়তে পারবো। যেরকম ট্রান্সপোর্ট ফেনোমেনা নামে তোমরা যখন 4th ইয়ারে উঠবো তখন দেখবা যে ট্রান্সপোর্ট ফেনোমেনা নামেও একটা কোর্স আছে। ওইটাও কিন্তু খুবই মানে ম্যাথমেটিক্যালি খুবই মানে কি বলা যায় যে রিগোরাস একটা কোর্স ম্যাথমেটিক্সের বলা যায়। ঠিক আছে? খালি ম্যাথমেটিক্স, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? টেন্সর, ভেক্টর অ্যানালাইসিস, অনেক কিছু জানতে হয়। ঠিক আছে? সো তো ওইটা কিন্তু আবার যে আমাদের যারা কি বলে বেসিক সায়েন্সের এদের কিন্তু পড়ানো হয় না। সো অবশ্যই কিছু কিছু কোর্স যেটা ওই সাবজেক্টটা বা ওই ব্রাঞ্চটার জন্য স্পেশালাইজড, ওইটা তো অবশ্যই বা ভালো করে পড়াবে, তাই না? সো আমাদের ইঞ্জিনিয়ারিং বিষয়টাও সেম, ঠিক আছে? যে আমাদেরকে ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নেওয়ার ক্ষমতাটা থাকতে হবে আর কি। সো এতটুকু আমরা কেন বলতেছি, কারণ খালি আমি মানে পড়াই দিয়ে গেলাম, অ্যাকচুয়ালি এইভাবে আসলে লার্নিংটা হয় না। ঠিক আছে? লার্নিং এর মধ্যে মোটিভেশনটাও দরকার। তুমি যেহেতু এখন বড় ক্লাস, দ্যাট মিনস আমি বলবো যে অনার্স বা ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তো একটা বই, যে কোনো একটা বই মনে করো, সাপোজ ফ্লুইড মেকানিক্সের একটা বই, ঠিক আছে, ফ্র্যাঙ্কেম হোয়াইটের, লেখকের নাম ফ্র্যাঙ্কেম হোয়াইট বা এফ এম হোয়াইট বলে আর কি, এইটা এই নামে বেশি পরিচিত ফ্লুইড মেকানিক্সের বইটা। এটা অনলাইনেও পিডিএফ পাওয়া যায়। এটা যদি দেখো, এটা দেখবা যে এই বইটা অ্যাকচুয়ালি কিন্তু প্রথমে শুরু হয়েছে একটা যে কোনো একটা অধ্যায় শুরু হওয়ার আগে একটা মোটিভেশন আছে। ঠিক আছে? একটা মোটিভেশন আছে। তার মানেটা কি? তার মানে কিন্তু সে কিন্তু যখন করছে মানে কি বলে আ এই যে চ্যাপ্টারটা যখন বানাইছে, ডিজাইন করছে, সে কিন্তু জানতো যে আমি কিভাবে মানে এটা কি, কি লিখবো। কিন্তু সে একটা জিনিস এক্সট্রা এড করছে, সেটা হচ্ছে মোটিভেশন। এটা বেশি ভেরি ইম্পোর্টেন্ট। কারণ আমি একটা চ্যাপ্টার কেন শিখতেছি? ১ আর ১ যোগ করলে ২ হয়, ওকে। বাট ১ আর ১ যোগ যে ২, এটা আমার কেন শেখা দরকার? এই মোটিভেশনটাই যদি আমার না থাকে, তাহলে আমি একটা চ্যাপ্টার, এই যে ম্যাটেরিয়াল ব্যালেন্স আমি শিখতেছি, এটার জানার পিছনে যদি আমার মোটিভেশনটাই আমি না জানি, তাহলে আসলে শিখে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি শিখে কোনো লাভ নেই, দরকার নেই আমার। ঠিক আছে? র্যান্ডমলি যে কোনো টপিকস, একজন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট যে কোনো একটা সাবজেক্টের টপিক, সাপোজ সেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, সেটা নেভাল আর্কিটে মানে কি বলে নেম যে সাবজেক্ট, ঠিক আছে, অথবা এই যে এমএমই হোক, ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনএএমইটার ফুল ফর্মটা কি? নেভাল অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং না মেবি, হ্যাঁ। তো যাই হোক, এরকম যে কোনো কোর্সের মানে তুমি আর যাই হোক হয়তো মানে ওই একটা কোর্সের হয়তো বিষয়টা বুঝবা না, বাট ওই টপিক্সটা ম্যাথমেটিক্যালি কীভাবে কী হচ্ছে এগুলো তুমি বুঝতেই পারবা, অবশ্যই বুঝতে পারবা। ঠিক আছে? সো ইঞ্জিনিয়ারদের এই মানে পাওয়ারটা আছে, সে যে কোনো কিছুর সাথে খাপ খাইয়ে নিতে পারে। সো আমাদেরকে ওই যে খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়টা, এটা অ্যাকচুয়ালি কীভাবে আমাদের ডেভেলপ করবো আমরা এই বিষয়টাকে, এটা ডেভেলপ করতে হবে। আমরা যেটা শিখতেছি সেটা আসলে ভালোভাবে শিখতে হবে, লার্নিংটা প্রপার লার্নিং হইতে হবে। ঠিক আছে? এদিক ওদিক লার্নিং হলে হবে না। ঠিক আছে? অল্প কম বেশি হলে হবে না, প্রপার লার্নিং হইতে হবে। তাহলেই তুমি যে কোনো মানে ইয়ার কি বলে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, ইঞ্জিনিয়ারিং, যে কোনো ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং তুমি বুঝতে পারবা। তুমি হয়তো ইন ডিটেলস বুঝাইতে পারবে না, বাট তুমি নিজে বুঝতে পারবা যে এখানে কি হচ্ছে কাহিনীটা। এই জন্য ইন্ডাস্ট্রিতে যখন তোমরা চাকরি করতে যাবা, অ্যাজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তোমাকে সব জানতে হবে। তোমাকে প্রসেস জানতে হবে, প্রসেস ইঞ্জিনিয়ার, তোমাকে বলা হবে প্রসেস ইঞ্জিনিয়ার। প্রসেস ডিপার্টমেন্টের সাপোজ তুমি হেড, তোমাকে প্রসেস বা তুমি মনে করো ইঞ্জিনিয়ার, তোমাকে প্রসেস সম্পর্কে জানতে হবে, কারণ তুমি প্রসেস ইঞ্জিনিয়ার। তোমাকে ইলেকট্রিক্যাল সম্পর্কে ধারণা থাকতে হবে, যদিও তুমি প্রসেস ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না। তোমাকে ইনস্ট্রুমেন্টেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। ইনস্ট্রুমেন্টেশন কি? এই যে কন্ট্রোল ভাল্ব, ঠিক আছে, এগুলা আপাতত না বলি, এটা তুমি হয়তো বুঝবা না। যাই হোক, আহ, এরকম ইনস্ট্রুমেন্টেশন সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, মেকানিক্যাল কীভাবে কাজ করে, ঠিক আছে, এইসব কাজ সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, বেসিক যেসব কাজ, এইসব সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যাট দ্যাট মিনস প্রসেস ইঞ্জিনিয়ারদের আসলে সব কিছু ধারণা থাকতে হবে। ঠিক আছে? এই জন্য আমাদের সাবজেক্ট এত ভার্সাটাইল। ঠিক আছে? যদিও প্রথমে বুঝতে কষ্ট, বাট যখন তোমরা আসলে বুঝবা তখন আসলে এটার মজাটা পাবা। আর এটা আমি বারবার প্রথম দিকের এইসব মানে ম্যাটেরিয়াল ব্যালেন্সের এইসব ক্লাসে কেন বলতেছি, কারণ
এটাই হচ্ছে সেই কোর্সটা যে অ্যাকচুয়ালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি কেন পড়বো, তার যে মেইন মোটিভেশন এটা অ্যাকচুয়ালি এই কোর্সটার মধ্যে নিহিত। এই কোর্সটার মধ্যে আসলে সব কিছু ইনক্লুডেড আছে, সব সাবজেক্ট, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে মানে প্রথম ইয়ারেই পড়ানো হয়, কারণ এটা আসলে ইন ডিটেলস হয়ে মানে প্রথম ইয়ারে হয়তো তুমি মানে সবাই পড়ায় না, বাট আমি ইন ডিটেলস একটু পড়ানোর ট্রাই করতেছি। যা ঠিক আছে, হয়তো ডিপ যে সাপোজ একটা হিট মানে ফ্লুইড মেকানিক্স বা হিট ট্রান্সফারের, আচ্ছা ও আচ্ছা তোমরা তো আবার আমি ধরে রাখতেছি যারা এই কোর্সটা অ্যাটেন্ড করতেছে তারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। সো তো একটা হিট ট্রান্সফার মাস ট্রান্সফার নামে একটা কোর্স আছে, ঠিক আছে? সেই হিট ট্রান্সফার আর মাস ট্রান্সফারে আমাদের এই কি বলে, আচ্ছা একটু লিখি, ঠিক আছে? দেখো, আমরা যেটাকে এইচটি বলি হিট ট্রান্সফার, ঠিক আছে, এমটি মাস ট্রান্সফার, ঠিক আছে, প্রসেস কন্ট্রোল পিসি, এই যে এইসব মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোর্স। তারপর হচ্ছে ফ্লুইড মেকানিক্স এফএম, ঠিক আছে, সিআরই মানে কি বলে কেমিক্যাল রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং, তারপরে করোশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, করোশন ইঞ্জিনিয়ারিং। এরপর এরকম আরো কয়েকটা কোর্স আছে, ঠিক আছে, যে আমাদের কি বলে ফুয়েল অ্যান্ড কম্বাসশন, তারপরে হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এরকম অনেকগুলো কোর্স আছে, মেইনলি এই কোর্সগুলো আর কি, ঠিক আছে। এই যে এইসব কোর্স, ঠিক আছে, এই কোর্সগুলা কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেক পড়া, এবং তুমি সেটা আলাদা আলাদা মানে কোর্স আলাদা 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 ইয়ারে তুমি আলাদা আলাদা কোর্স হিসাবে পাবা বা পড়বা। এগুলো ইন্ডিভিজুয়াল সাবজেক্ট আসবে, কিন্তু এই ম্যাটেরিয়াল ব্যালেন্স দ্যাট ইজ এমবি, ঠিক আছে, এই ম্যাটেরিয়াল ব্যালেন্স বা এনার্জি ব্যালেন্স এটা আসলে সবগুলোর একটা মিক্সচার বলতে পারো, ঠিক আছে। সবগুলোতেই এই ম্যাটেরিয়াল ব্যালেন্স এনার্জি ব্যালেন্সের কনসেপ্ট লাগবে, ঠিক আছে। ইউনিট কনভার্সন করবা এ লাগবে। আবার কি বলে যে কোনো একটা টপিকস তুমি মনে করো যে পড়তেছো, ওইটা করতে গেলেও তোমার ইউনিট কনভার্সন করা লাগবে, তোমার ব্যালেন্স করা লাগবে, এনার্জি ব্যালেন্স করা লাগবে, মাস ব্যালেন্স করা লাগবে। সেইগুলো তুমি কই থেকে শিখবা? সেগুলাই ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স কোর্স। অথবা এর থেকে আমি আরেকটু কনসেপচুয়ালি বলতে পারি, সেটা হচ্ছে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স, যেটা আমরা এখন পড়তেছি। এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটাতে তুমি এগুলা পড়বা, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি বলতেছি এই কোর্সটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার মানে ই করতেছি, কি বলে, আমি কিন্তু প্রেশার দিচ্ছি যে আসলে এটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। সো যাই হোক, অনেক কথা বললাম অনেকক্ষণ ধরে। তো এতগুলো কথা বলার একটাই কারণ যে আমি আসলে এখানে মানে মানে ই করতেছি না, ঠিক আছে, মানে এনজয়মেন্টের জন্য বা এনজয় মানে ক্লাসটাকে আসলে একটু মানে বিনোদনমূলক বা এরকম কিছু করার ট্রাই করতেছি। আমি অ্যাকচুয়ালি রিয়েল ক্লাস এরকম হয় সেইভাবে ক্লাস নেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে। সো এখানে হয়তো কারোর একটু বোরিং লাগতে পারে। এখন অ্যাকচুয়ালি বোরিং লাগলে এখন কিছু করার নেই আসলে, কারণ কি, কারণ আসলে মানে আমিও যখন ক্লাস করছি আসলে বোরিং লাগতো, কিন্তু মানে বোরিং বিষয়টাকে আসলে একটু মানে কিছু যে কোনোভাবে হোক যেভাবেই হোক এটাকে আসলে কাটাইতে হবে, বুঝছো? তো আর এটা কাটানোর একটাই উপায়, সেটা হচ্ছে আচ্ছা এখন বোরিং লাগতেছে, ঠিক আছে, একটু বাইরে হেঁটে আসি, ওকে নো প্রবলেম। কিন্তু 5 মিনিট হয়তো একটু ইউটিউব চালালাম, বাট 5 মিনিট বা 10 মিনিট ম্যাক্সিমাম, এর বেশি না প্লিজ। হ্যাঁ, মানে মাথাটা রিফ্রেশ করতে হবে, এটা অবশ্যই, এটা আমিও মানি, কিন্তু নট ফর ভেরি লার্জ টাইম। ওকে, ওকে, যাই হোক, ঠিক আছে, এখন আমরা শুরু করি। প্রিভিয়াস ক্লাসে আমরা এই ম্যাটেরিয়াল ব্যালেন্স ক্যালকুলেশনের বেসিক্স আমরা আলোচনা করছি লেকচার 16-তে। তো আমরা পড়ছিলাম যে স্ট্রিমটা কি। স্ট্রিমটা হচ্ছে এই যে এটা একটা স্ট্রিম, এটা একটা স্ট্রিম, যেগুলো ঢুকতেছে আর বেরোচ্ছে এগুলো স্ট্রিম একটা। এগুলো এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় কি ইনলেট স্ট্রিম, এইগুলোকে বলা হয় কি আউটলেট স্ট্রিম। আচ্ছা, তো ফিড, এগুলো হচ্ছে ফিড। তারপরে ইনলেট আউটলেট কি এগুলো জানি। কম্পোনেন্টস, এই যে কম্পোনেন্টস। তারপরে এগুলা কি, এগুলো হচ্ছে কম্পোজিশন, ঠিক আছে, এগুলো হচ্ছে কম্পোনেন্টস, এ কম্পোনেন্ট বি কম্পোনেন্ট এরকম। ম্যাস ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন, এই যে এইগুলো হচ্ছে কি মোল ফ্র্যাকশন। আর যদি এখানে কেজি অক্সিজেন পার কেজি থাকতো তাহলে সেটা কি হয়ে যেত, ম্যাস ফ্র্যাকশন হয়ে যেত। তারপরে হচ্ছে টোটাল আর ওভারঅল মাস ব্যালেন্স বা ম্যাটেরিয়াল ব্যালেন্স, এটা তো আমরা জানি। এরকম এই যে ডট 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 লাইন দিয়ে এই ডট 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 লাইনের মধ্যে কতটুকু এন্টার করতেছে, ঠিক আছে, কি কি এন্টার করতেছে আর কি কি আউট হচ্ছে, মানে ওয়ান কাইন্ড অফ হচ্ছে কিরশফস ল এর মতো আর কি, আমরা ইন্টারমিডিয়েট ফিজিক্সের চলতরিতে যেটা পড়ছি আর কি, এরকম আর কি। ঠিক আছে, ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট, এরকম বিষয়টা আর কি। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাস কনজারভেশন, ঠিক আছে, এক কথায় মাস কনজারভেশন ইকুয়েশন, ঠিক আছে, ভর সংরক্ষণের নীতি, মাস কনজারভেশন আর কি। কম্পোনেন্ট ব্যালেন্সটা কি, কম্পোনেন্ট ব্যালেন্সটা আমরা শিখাইছি যে এই যে এন, এন এর সাথে এটা গুণ করলে আমরা কি পাবো, এন মোল এয়ার, সাপোজ এন মোল এয়ার, তাই না, পার কি আছে আওয়ার আছে, এরকম আছে। এইটার সাথে আমাদের কি গুণ করতে হইতো, এই যে 0.21 মোল অক্সিজেন পার 1 মোল এয়ার,
কারণ এটা কিভাবে হয়েছে যে এন মোল এয়ার পার আওয়ার, এটা তো লিখবো, এরপরে এরকম একটা টান দিব, দিয়ে এই যে এই মোল এয়ারকে কাটার জন্য আমি নিচে কি দেবো, 1 মোল এয়ার। আর আমরা কি জানি 1 মোল এয়ার ইজ ইকুয়াল টু কি, 0.21 মোল অক্সিজেন না, ওইটা উপরে লিখবো আর কি, নিচে লিখলে ওটা উপরে, আর উপরে লিখলে ওটা নিচে। ইউনিট কন্ডিশন আমরা জানি, ইকুয়াল টু এই পাশে যেটা থাকে আর কি, ঠিক আছে। যে সাপোজ এম মোল বা যেটাই হোক, এম মোল মনে করো যে অক্সিজেন মনে করো যে বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমি কি লিখবো যে এম মোল অক্সিজেন পার আওয়ার, পার আওয়ার, বিষয়টা এরকম, বুঝা গেছে। সেইটা হচ্ছে বিষয়। এরপরে তাহলে কম্পোনেন্ট ব্যালেন্স গেল। এরপরে ইউনিট অপারেশনটা কি, ইউনিট অপারেশন মানে হচ্ছে যেখানে ফিজিক্যাল চেঞ্জ হবে জাস্ট, ঠিক আছে। এখন ফিজিক্যাল চেঞ্জ কোথায় কোথায় হয়, মানে মেইনলি, ঠিক আছে, ফিজিক্যাল চেঞ্জ কোথায় কোন কোন ইউনিটে হয়, সেগুলো হচ্ছে যেরকম আছে, একটা হচ্ছে খুবই ওয়েল নোন একটা জিনিস, সেটা হচ্ছে ডিস্টিলেশন। ডিস্টিলেশন মানে কি, পাতন, এক কথায় বাংলাকে যেটাতে বলা হয় পাতন, ঠিক আছে। আমরা ওই যে ইন্টারমিডিয়েটে পড়ছি না, আংশিক পাতন, আংশিক পাতন পড়ছি না, এটার মানেটা ইংলিশ মানেটা কি ছিল দেখো তো, মনে করে দেখো তো, পার্শিয়াল ডিস্টিলেশন, ঠিক আছে, পার্শিয়াল ডিস্টিলেশন, দ্যাট ইজ আংশিক পাতন। ওকে, আচ্ছা। তারপরে কি হইতে পারে, আমার ক্রিস্টালাইজেশন হইতে পারে, ক্রিস্টালাইজেশন, যাই হোক বানানটা একটু দেখো, ডবল এল কিনা একটা এল, আমার সঠিক খেয়াল নেই। ক্রিস্টালাইজেশন, ঠিক আছে। ড্রাইং অপারেশন, ঠিক আছে, ড্রাইং, এরকম আর কি, ড্রাইং এক্সেট্রা, আপাতত এই করে রাখলাম। এগুলো হচ্ছে ইউনিট অপারেশন। আর ইউনিট প্রসেসটা কি, ইউনিট প্রসেস হচ্ছে যে কোথায় হয় ইউনিট প্রসেস, একটা রিঅ্যাক্টর মনে করা যায়, একটা রিঅ্যাক্টরের মধ্যে কি হয়, ফিজিক্যাল চেঞ্জ হয়, কেমিক্যাল চেঞ্জ হয়, সো এটা হচ্ছে একটা কি ইউনিট, প্রসেস ইউনিট। রিঅ্যাক্টর হচ্ছে একটা প্রসেস ইউনিট, আর রিঅ্যাক্টরের মধ্যে যে রিঅ্যাকশন, এটা হচ্ছে একটা ইউনিট প্রসেস, ঠিক আছে। ওকে, এরপরে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, এই যে এখানে আমরা করছি না, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনের জিনিস, ঠিক আছে। এইভাবে আমরা ব্লক ডায়াগ্রাম করছি, এবং যখন আমরা এই যে লেবেলিং করছি, এটাকে বলা হয় কি লেবেলিং, এই যে এইভাবে তীর চিহ্ন দিয়ে এই যেগুলো লেবেলিং করছি না, এটাই হচ্ছে কি আমাদের লেবেলিং। ওকে, তখন এই পুরো জিনিসটা হচ্ছে একটা ফ্লোচার্ট হয়ে গেল, একটা ফ্লোচার্ট হয়ে গেল, ঠিক আছে। এরপর আমি যদি এইখান থেকে যেটা বের হইলো, এটা সাপোজ আরেকটা ইউনিটের মধ্যে ঢুকলো, ওইখানে আরেকটা কিছু ঢুকতেছে, তারপর ওইখান থেকে বের হচ্ছে, সো একটা টোটাল একটা ফ্লোচার্ট হয়ে যাবে, বুঝা গেছে। আর লাস্ট হচ্ছে সিস্টেম টাইপ। সিস্টেম টাইপটা এটা কি ধরনের সিস্টেম, যে এটা কি এই প্রসেসটা কি রিঅ্যাক্টিভ প্রসেস, এটা জানা দরকার আমার, ঠিক আছে, নাকি এটা নন রিঅ্যাক্টিভ প্রসেস, এটা নন রিঅ্যাক্টিভ প্রসেস, এইগুলো আমার সম্পর্কে ধারণা থাকতেই হবে, বুঝা গেছে। ওকে, ঠিক আছে, সেইটা ছিল বিষয়। আর আর তেমন আপাতত এগুলা মোটামুটি জানলেই হচ্ছে। তো যাই হোক, এগুলা ছিল আগের ক্লাসের পড়া। আজকের ক্লাসে আমরা কিছু ম্যাথ করব, ঠিক আছে। যেরকম ফার্স্টে দেখো এই ম্যাথটা। আচ্ছা, আরেকটা জিনিস, ম্যাথ তো আমি করতেছি, ঠিক আছে, সমস্যা নেই। সেটা আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে, আচ্ছা এখানে লিখি, হ্যাঁ, সেটা হচ্ছে আমার ক্লাসের একটু ফরম্যাটটা হবে অনেকটা এরকম, যে আমি ইনস্ট্রাক্টর, ঠিক আছে, আমি ইনস্ট্রাক্টর, ম্যাথ হয়তো যদি 10টা করি, তোমরা অ্যাজ এ স্টুডেন্ট ম্যাথ করবা মিনিমাম 40টা। ব্যাপারটা বুঝতেছো, দ্যাট মিনস 4 টাইমস, ঠিক আছে। কেন 4 টাইমস বললাম, আমি 10টা অঙ্ক বলে কেন তোমরা 40টাই করবা, তোমরা তো 10টা করতে পারতা, তোমরা তো 5টা করতে পারতা, চাইলে তোমরা নাও করতে পারতা, আবার চাইলে তোমরা 50টা করতে পারতা, 100টা করতে পারতা। আমি কেন চার চার গুণ বলতেছি, হ্যাঁ বলো তো দেখি, কে বলতে পারো। ও আচ্ছা, এটা তো আবার লাইভ ক্লাস না, তাই না। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা আসলে কোনো কারণ নেই, ঠিক আছে। আমি 4 গুণ বলতে বুঝাইতেছি যে আমি যদি একটা ম্যাথ করি, ঠিক আছে, ওই নিয়মের যতগুলো ম্যাথ আছে তুমি করে নিবা, ঠিক আছে। এইটাই নিয়ম। কারণ তুমি এখন ইঞ্জিনিয়ারিং একটা ইনস্টিটিউট বা ইঞ্জিনিয়ারিং একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিছো, সো তোমাকে এখন প্রত্যেকটা ম্যাথ কেউ করাই দিবে না। আর প্রত্যেকটা ম্যাথ আমি যদি করাই দিই, তাহলে আসলে আমার এই চ্যানেলের যে মোটো বা মোটিভেশন, এটা আসলে পূরণ হবে না, ঠিক আছে। কারণ আমি একটা অঙ্ক বা 2টা বা 5টা অঙ্ক করাই দিব, ঠিক আছে। আমি কোন অঙ্কগুলো করাবো, যেগুলো আছে ফান্ডামেন্টাল বা কনসেপচুয়াল ম্যাথ, ঠিক আছে, কনসেপচুয়াল যে ম্যাথগুলো সেগুলো আমি করাই দিব। কিন্তু যেগুলা একই রকম বা ওইটা কয়েকটা টপিক্সের আইডিয়া কাজে লাগায়, ওই সাপোজ ওই টপিক্সটা করা হচ্ছে, ওইটা তুমি করবা, ঠিক আছে, ওইটা আমি কেন করব, বুঝতে পারছো কি না।
সো এটা তুমি করবা, তাহলে কি হবে, তুমি ম্যাথটাও পারবা, ওই কনসেপচুয়াল ম্যাথটা তো পারো, তুমি যে কোনো ম্যাথটাও পারতেছো, কনসেপচুয়াল ম্যাথ তো পারোই, আমি করাই দিছি। তাহলে এবং তুমি তারপরে কি করতে পারো বলো তো, তোমার মাথা খুলবে, তারপরে তুমি ডিরেক্টলি যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে বা একটা প্ল্যান্টে, ঠিক আছে, প্রসেস একটা প্ল্যান্টে তুমি ওই যে তোমার নলেজগুলা অ্যাপ্লাই করতে পারবা, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ইঞ্জিনিয়ারিং। আমি ব্যাপারটা বুঝাইতে পারছি? দ্যাট ইজ কল্ড ইঞ্জিনিয়ারিং, যে আমি তোমাকে যা শেখাবো তুমি নিজে এরপরে প্র্যাকটিস করে যা শিখবা, এগুলার কিউমুলেটিভ ইফেক্টটাই হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং। ওকে, সো আমার কাছ থেকে তুমি মানে বা আমার ক্লাসগুলো করলে তুমি মানে শুধু ইঞ্জিনিয়ারিং এর এই মানে ইঞ্জিনিয়ারিং না, তুমি মানে শুধু কোর্স শিখবা না, তুমি আমার কাছ থেকে অ্যাকচুয়ালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখবা। ঠিক আছে? আর এরকম না যে আমিও অনেক কিছু পারি, ঠিক আছে, এরকম ভাবার কিছু নাই। আমি নিজেও কখনো অ্যাকনলেজ করি না আমি সব কিছু পারি, ঠিক আছে, বা আমার আমার সব কিছু পারার দরকারও নাই। কিন্তু আমি যতটুকু পারি ততটুকু মানে মোটামুটি এনাফ, ঠিক আছে, মানে করে খাওয়ার মতো আর কি। ঠিক আছে, কারণ আসলে চলার মতো যতটুকু দরকার ততটুকু মোটামুটি আমি মানে ততটুকু আর কি জানি একদম। ঠিক আছে, একদম জানি না এরকম না, আবার খুব বেশি জানি এরকম না, মানে মোটামুটি আর কি। ঠিক আছে, আমিও যে খুব ভালো ক্যাটাগরির স্টুডেন্ট মানে টপ নচ স্টুডেন্ট এরকম না, আমিও অ্যাভারেজ কোয়ালিটির স্টুডেন্ট। সো আমি জানি অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হয় শিখতে গেলে। লার্নিংটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের একটা জাস্ট একটু সমস্যা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা ভালো আছে আমি বলতেছি না খারাপ, বাট প্রবলেম ওই একটাই, সেটা হচ্ছে মানে স্টুডেন্টরা আসলে আগেই আসে না বিষয়টা। ঠিক আছে, যে আহ, ঠিক আছে টিচার একটা ম্যাথ করে দিচ্ছে, টিচার কেন 10টা ম্যাথ করবে, টিচার একটা করবে আমরা 10টা করবো, এইটা কিন্তু বাংলাদেশে এটার উল্টা হয় যে টিচার 10টা করে স্টুডেন্ট করে একটা, এটা হচ্ছে একটু প্রবলেম। ঠিক আছে, বাট ওকে, সমস্যা নাই, এটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। বাট বাংলাদেশে কিন্তু শিক্ষা ব্যবস্থা ওভারঅল কিন্তু অ্যাকচুয়ালি ভালো। ঠিক আছে, কারণ আলটিমেটলি সব কিছু নিজেই পড়তে হয়, নিজে শিখলে জিনিসটা স্থায়ী হবে অনেকদিন। ঠিক আছে, দ্যাটস ওয়াই নিজে পড়ার ট্রাই করতে হবে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, ঠিক আছে, এবার আসি এই ম্যাথটা। ঠিক আছে, ওকে, এটুকু মুছে দিই। আচ্ছা বলো তো একটু ক্লাসগুলো কেমন লাগতেছে, আমি ক্লাস বুঝতেছো কি না আমার আসলে, আমি তো আসলে লাইভ ক্লাস তো নিতে পারতেছি না বলতো, তো আসলে আমি বুঝতেছি না যে তোমাদের ফিডব্যাকও পাইতেছি না। দেখো, ফ্লো চার্ট অফ অ্যান এয়ার হিউমিডিফিকেশন অ্যান্ড অক্সিজেনেশন প্রসেস। ঠিক আছে, যাই হোক এগুলা প্রসেস সম্পর্কে আপাতত না জানি এত ডিটেলস, কারণ এগুলো আসলে পড়াইতে গেলে আরও অনেক বড় লেকচার হয়ে যাবে। ঠিক আছে, আমরা ম্যাথে আসলে কনসেন্ট্রেট করি। ওকে, যাই হোক দেখো, অ্যান এক্সপেরিমেন্ট একটা পরীক্ষাতে অন দ্য গ্রোথ or rate of certain organisms requires an environment of humid air enriched in oxygen. থ্রি ইনপুট স্ট্রিমস আর এই যে ইনপুট স্ট্রিম মানে ইনলেট স্ট্রিম একই কথা, ইনপুট স্ট্রিমস আর ফেড ইনটু অ্যান ইভাপোরেটর। আর ফেড তার মানে কি করা হলো, ফেড ফেড করা হলো মানে ফিড দেওয়া হলো, ফেড অর ফিড। ঠিক আছে, ফিড মানে হচ্ছে ফিড মানে এক কথায় আমি ইনলেট দিচ্ছি, ইনপুট দিচ্ছি আর কি। ঠিক আছে, ইনটু অ্যান ইভাপোরেশন চেম্বার, তার মানে এটা হচ্ছে কি একটা ইউনিট অপারেশন, কারণ ইভাপোরেটর হচ্ছে একটা ইউনিট অপারেশনের একটা মানে ইউনিট অপারেশনের একটা ইউনিট। ওকে, ইন ইভাপোরেশন চেম্বার টু প্রডিউস অ্যান আউটপুট স্ট্রিম। এই যে আবার আউটপুট স্ট্রিম টার্মিনোলজি কেন পড়াইছিলাম এবার বোঝা গেছে, আউটপুট স্ট্রিম উইথ দ্য ডিজায়ার্ড কম্পোজিশন। কম্পোজিশন মনে আছে না? হ্যাঁ, যাক, সবাই তাহলে বুঝতেছো যে কেন আসলে এগুলো জানা দরকার। তাহলে তাহলে দেখো, তাহলে কি কি, আমি এখান থেকে আরেকবার বলি যে তিনটা ইনপুট স্ট্রিম আছে। ঠিক আছে, তিনটা ইনপুট স্ট্রিম আছে, কি কি, এ বি সি। ওকে, তাহলে ঠিক আছে আমি আগে একটা ব্লক ডায়াগ্রাম করি। দেখো, ওকে, এরকম তিনটা ইনপুট আছে। মনে করো এইটা এ, ঠিক আছে, এটা হচ্ছে এ, এতে কি, এ কি বলছে, লিকুইড ওয়াটার। হ্যাঁ, লিকুইড ওয়াটার কত, ফিড অ্যাট এ রেট 20 সেন্টিমিটার কিউব পার মিনিট, 20 সেন্টিমিটার কিউব
ওয়াটার, দ্যাট ইজ ওয়াটার, এবং কি স্টেটে আছে, লিকুইড স্টেট, পার মিনিট আমি কি দিলাম, ফিট দিলাম। ঠিক আছে, ওকে। এরপরে এটা গেল এ। এরপর হচ্ছে বি। বিতে কি, এয়ার 21 মোল% আর কি, তার মানে এয়ার যেটা দিচ্ছে আমরা, ঠিক আছে, এয়ারের আমি ফ্লোরেট জানি না, এটা এটা কি, এটা কিন্তু ভলিউমেট্রিক ফ্লোরেট। কেন, কিভাবে বুঝলাম, এই যে সেন্টিমিটার কিউব কার একক, ভলিউমের একক, পার মিনিট, দ্যাট মিনস ভলিউম, ভলিউম পার মিনিট, দ্যাট মিনস ভলিউম পার টাইম, দ্যাট মিনস এরকম যে ভলিউম ভাগ টাইম, কারণ মিনিটের মিনিট কার একক, টাইমের একক, ভলিউম পার টাইম মানে কি, ভলিউমেট্রিক ফ্লোরেট, এগুলো শিখাইছি না, ভলিউমেট্রিক ফ্লোরেট, ভলিউমেট্রিক ফ্লোরেট। আর যদি ভলিউমের জায়গায় মাস থাকে তাহলে কি, মাস পার টাইম, দ্যাট ইজ এরকম, তার মানে তখন সেটা হয়ে যাবে কি, মাস ফ্লোরেট, মাস ফ্লোরেট। আর যদি মোল পার টাইম থাকে তাহলে কি হবে, মোলার ফ্লোরেট বা মোল ফ্লোরেট যেটাই বলো। ঠিক আছে, মোল ফ্লোরেট। ওকে, তাহলে দেখো, বি বলছে আমাদের যে এয়ার 21 মোল% অক্সিজেন, আর বাকিটুকু হচ্ছে ব্যালেন্স নাইট্রোজেন। তাহলে আমি তো এটা জানি না যে এয়ার কতটুকু ঢুকতেছে, তা আমি মনে করো যে ধরে নিই যে N1 মোল এয়ার প্রবেশ করতেছে পার মিনিট। ওকে, আর এর কম্পোজিশন দেওয়া আছে, এয়ারের তো কম্পোজিশন এখানে দিয়েই দিছে, আমরা কম্পোজিশনটা লিখি। 21 মোল% মানে কি, 0.21, 100 দিয়ে ভাগ, 0.21 কি, অক্সিজেন, এত মোল অক্সিজেন, সরি এটা, সরি সরি কই গেল, এই যে এত মোল, আগে লিখতে হবে আসলে, মোল লিখতে হবে, এত মোল অক্সিজেন পার মোল এয়ার। ঠিক আছে, পার মোল এয়ার অথবা পার মোল শুধু লিখলেও হয়, সমস্যা নেই। ঠিক আছে, একই কথা আপাতত মেন করে, কারণ আমি তো আসলে এয়ারের নিচে লিখতেছি, সো প্রবলেম নেই। আর বাকিটুকু, বাকিটুকু মানে কি, ওয়ানের থেকে 0.21 বাদ দিলে কত থাকে, 0.79, তার মানে ওই 0.79টাই হবে কি আমার, 0.79 মোল হচ্ছে আমার নাইট্রোজেন পার মোল এয়ার। ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস, সি, সি হচ্ছে কি, পিওর অক্সিজেন। এই যে পিওর অক্সিজেন আবার কি এন্টার করতেছে। ঠিক আছে, এখন পিওর অক্সিজেন কত, উইথ এ মোলার ফ্লোরেট, মোলার ফ্লোরেট 1/5 অফ দ্য মোলার ফ্লোরেট অফ স্ট্রিম বি। স্ট্রিম বি এর, ঠিক আছে, স্ট্রিম যে বি আছে, স্ট্রিম বি তে কি আছে, এয়ার, ঠিক কিনা, হুম, ঠিক কিনা, এয়ার। সো সেই স্ট্রিম বি এর কই গেল, এর অক্সিজেন উইথ এ মোলার ফ্লোরেট 1/5 অফ দ্য মোলার ফ্লোরেট অফ স্ট্রিম বি। স্ট্রিম বি মানে কি, N1, তার মানে N1 এর 1/5 নিতে হবে আর কি, ব্যাপারটা বুঝছো কিনা, N1 এর আমাদের কি নিতে হবে, 1/5। এখন N1 কত, N1 আমি কত জানি, N1, N1 এর ভ্যালু কি আমরা জানি, বলো তো, N1 এর ভ্যালু কিন্তু আমরা জানি না। ঠিক আছে, N1 এর ভ্যালু আমরা জানি না, সো আমাকে কি করতে হবে, এই যেভাবে লিখতে হবে যে 1/5 অফ N1, ঠিক আছে, অফ N1, ঠিক আছে, এটা কি, এটাই হচ্ছে এত মোল বি পার কি মিনিট। বুঝা গেছে, আমি কি বুঝাইতে পারলাম না, পারলাম না বলো দেখি, আমি এটুকু বুঝাইতে পারছি কিনা, আগে একটু এটা বলো, এটা সবাই ক্লিয়ার কিনা, এটা কি সবাই ক্লিয়ার, আসলেই ক্লিয়ার, বলো এটা সবাই ক্লিয়ার কিনা, কারণ এটা যদি ক্লিয়ার না হয় তাহলে তো আসলে আমি আগাইতে পারবো না। ঠিক আছে, তাহলে তো আমি আগাইতে পারবো না, বলো সবাই ক্লিয়ার। ওকে, এখন 1/5 অফ N1 এটা মানেই কি, এটা মানে আসলে এটা না, দেখো তো, 1/5 অফ N1 মানেই, এটা মানেই হচ্ছে 0. কত, 2 না, 200 N1। আচ্ছা, আর দেখো আরেকটা জিনিস,
এটা এখন থেকে এই প্র্যাকটিসটা শুরু করবা, সেটা হচ্ছে N1 এর মাথায় একটা ডট দিবা। ওকে, আবার এখানেও সেম, এখানেও একটা ডট দিবা। এই যে এখানেও ডট দিবা। ডট বলতে বোঝায় হচ্ছে ফ্লোরেট। ঠিক আছে, ভলিউমেট্রিক ফ্লোরেট হইলে এইভাবে প্রকাশ করবা, মাস ফ্লোরেট হইলে এইভাবে প্রকাশ করবা, মোল ফ্লোরেট হইলে এইভাবে প্রকাশ করবা। ওকে, এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, ওই পাশে এইগুলো একটু মুছে দিই। ঠিক আছে, এই বিষয়টা একটু মুছে দিই। সো এটা হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে, এখন বি মানেই কি? বি মানেই হচ্ছে আমাদের, হ্যাঁ, বি বি মানেই তো হচ্ছে এয়ার না? সো এত মোল আমার হচ্ছে কি, এয়ার। ওকে, গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে তো আমার আউটপুট বা প্রোডাক্টে, এটা এগুলো হচ্ছে ইনলেট স্ট্রিম, এগুলো আউটলেট বা প্রোডাক্ট, এক কথায় প্রোডাক্ট স্ট্রিম। আর এগুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট স্ট্রিম, এগুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট স্ট্রিম। সো কারণ বলছে দ্য আউটপুট গ্যাস ইজ অ্যানালাইজড অ্যান্ড ইজ ফাউন্ড টু কন্টেইন এত মোল পার্সেন্টেজ ওয়াটার। ঠিক আছে, তার মানে 0.015 মোল ওয়াটার পার মোল। ওকে, draw and label flowchart of the process and calculate all unknown stream variables. ব্যাপারটা বুঝছো কিনা এইটুকু আগে আমাকে বলো সবাই। এতটুকু সবাই মানে মোটামুটি বুঝছো কিনা? এতটুকু কি সবাই বুঝছো? হুম, বলো, এতটুকু সবাই বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে দেখো, আমার এখানে একটা জিনিস, এবার আমি বাকিটুকু আর কি, এখান থেকে তো এতটুকু আমার ইয়ে আসলোই, মানে মানে কি বলে, ডাটা তো আমি কালেক্ট করলামই। এবার আমার কিছু ডাটা এখন আমাকে নিজেই এখান থেকে আসলে বলে দিচ্ছে কি লিখতে হবে। দেখো, এখানে আমার কম্পোজিশন দেওয়া আছে, এটা কি, এটাকে কি বলে? কম্পোজিশন বলে না? এটাকে কম্পোজিশন তো বলে, তাই না? তাহলে কম্পোজিশনের উপরে একটা ফ্লোরেট বা কিছু একটা কেজি এরকম কিছু থাকে না এই তীর চিহ্নের উপরে, ওইটাকে আমাকে তো বসাইতে হবে, তাই না? এখানে এখানে দেখো, এখানে যেরকম ফ্লোরেট দেওয়া আছে, এই যে এগুলোতে ফ্লোরেট দেওয়া আছে, এই যে ফ্লোরেট দেওয়া, এই যে ফ্লোরেট দেওয়া, এই যে ফ্লোরেট দেওয়া। এখানে কি সেরকম কোনো ফ্লোরেট দেওয়া আছে? না, তাহলে আমাকে ফ্লোরেট ধরে নিতে হবে। ঠিক আছে, তা আমি ধরে নিই আমার সেই ফ্লোরেটটা হচ্ছে সাপোজ কি N3, মনে করো বইতে N3 আছে, আমি N3 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে N3 ডট, অবশ্যই ডট, ফ্লোরেট বোঝানোর জন্য আর কি। তাহলে এটা কি হবে? এত মোল পার মিনিট। ওকে, এত মোল পার মিনিট। ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, এই যে আমি বি দিলাম না, এই যে এখানে দেখো, এই যে এটার দিকে একটু খেয়াল করো। এখানে কি বলছে? পিওর অক্সিজেন কিন্তু বলছে। ওকে, পিওর অক্সিজেন উইথ এ মোলার ফ্লোরেট 1/5 অফ দ্য মোলার ফ্লোরেট অফ স্ট্রিম বি। স্ট্রিম বি এর এত, তাহলে দেখো এখানে আমি যে বি দিছি না, এটা অ্যাকচুয়ালি বি না, এটা কিন্তু আসলে অক্সিজেন শুধু হবে, কারণ বি বলতে আসলে আমি কি, এয়ারটা পুরোটাই বোঝাচ্ছে, দ্যাট মিনস অক্সিজেন নাইট্রোজেন দুটো আছে। কিন্তু অ্যাকচুয়ালি মানে এই স্ট্রিম বি এর, স্ট্রিম বি বলতে কি এই পুরোটা, তাহলে এইটার যে ফ্লোরেট, এটার ফ্লোরেট কত? N1। ওই N1 এর 1/5। ওকে, এইটু নিয়ে কোনো সমস্যা নেই। বাট এখানে বি না, এখানে হবে কি, এখানে হবে অক্সিজেন। ওকে, বুঝতে পারছি? এটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, যাই হোক, ওকে, নো প্রবলেম, গেল। আচ্ছা, আর কোনো কিছু আমাদের কি এখান থেকে আমরা বের করতে পারি বলো তো? এখানে দেখো ওয়াটার আছে না, তো আমি আমার কি বলে, অক্সিজেনও তো এখানে আসবে, কারণ ফুল তো আর রিয়াক্ট হচ্ছে না। তো আমি ধরে নিই যে আমার ওয়াই মোল অক্সিজেন, ঠিক আছে, ওয়াই মোল অক্সিজেন পার মোল প্রোডাক্ট, ঠিক আছে, এটা আমার বের হয়ে যাচ্ছে, সেটা আমি ধরে রাখলাম। ঠিক আছে, সমস্যা নেই। আর আমাদের যে কি বলে, এটা যদি ওয়াই মোল হয়, তাহলে এখন আমাকে বলো, আমাকে এই জিনিসটা একটু বলো, 1.5 মোল পার্সেন্ট কি আমার ওয়াটার না? হুম, 1.5 মোল পার্সেন্ট ওয়াটার, তাহলে বাদ বাকিটুকু কি আছে? এইটুকু যদি ওয়াটার হয়, 1.5 মোল পার্সেন্ট যদি ওয়াটার হয়, বাদ বাকিটুকু তার মানে কি কি প্রোডাক্ট আছে ওর ভিতরে? ওয়াটার তো আছে, ওয়াটার তো চলে গেল, তাহলে পরে থাকতেছে অক্সিজেন আর কি H2O। হ্যাঁ, তার মধ্যে অক্সিজেন তো আমি ধরলাম ওয়াই, তাহলে H2O কত হবে? হ্যাঁ, বলো তো। 1 - 0.015 না, মাইনাস কত? মাইনাস কিছু হবে? হ্যাঁ, কত হবে? ওয়াই না? আমি যদি
নাইট্রোজেন বের করতে চাই, এত মোল নাইট্রোজেন পার মোল, ঠিক কিনা বলো? এটুকু ঠিক আছে কিনা? এটা করলে কত আসে? 1 - 0.015, দ্যাট ইজ 0.985, 0.985 মোল নাইট্রোজেন পার মোল। ওকে, এতটুকু সবাই বুঝছো? আচ্ছা, এখন আমাকে একটা জিনিস এখানে মানে একটু বলো, ভালো করে ভালো করে বুঝে এই জিনিসটা বলো। সেটা হচ্ছে, আমি তো একটা জিনিস মোটামুটি জানি, তাই না? সেটা কি বলো তো? সেটা হচ্ছে এই যে আমাদের এখানে কি কি দেওয়া আছে দেখো তো। আমি আরেকটা কালি নেই, আমি এই ম্যাথটা একটু ধীরে ধীরেই করাবো, কারণ এই ম্যাথটা বুঝতে হবে। এই ম্যাথের মধ্যে অনেক কিছু আছে। এই দেখো এখানে কি আছে, N1 মোল এয়ার পার মিনিট। তার মানে উপরে মোল, এক কথায় মোল, নিচে কি টাইম, কারণ মিনিট কার একক, টাইমের একক। দ্যাট মিনস মোলার ফ্লো রেট। হ্যাঁ, এখানেও কি ধরলাম? মোলার ফ্লো রেট। এইখানে কি আছে? এটা কি মোলার ফ্লো রেট নাকি এটা ভলিউমেট্রিক ফ্লো রেট? এটা কিন্তু ভলিউমেট্রিক ফ্লো রেট। হ্যাঁ হ্যাঁ, এটাকে মোলার ফ্লো রেট নিতে হবে না? আমি ধরি সে, আমি কি মোলার ফ্লো রেট জানি? জানি না তো, ধরে নিই। মনে করো এটা হচ্ছে N2, ঠিক আছে, N2 মোল H2O পার মিনিট, এটা আমরা ধরে নিব। বোঝা গেছে? অথবা আমরা যখন লিখবো, তাহলে এই N2টাকে মানে 20 থেকে N2 তে ডিরেক্টলি আসতে হবে, ঠিক আছে? এখানে আমরা ডিরেক্টলি লেবেল করে দিতে পারি, সো এইভাবেও করতে পারি। সো যেভাবে মন চাই সেভাবে করতে পারি, বাট সবগুলাতেই কিন্তু আমরা কি ধরতেছি? মোলার ফ্লো রেট। কিন্তু এইখানে একমাত্র কি ছিল? ভলিউমেট্রিক ফ্লো রেট। কারণ আমরা এটা প্রথমে ফাইন্ড, এটা এটা আমরা কিন্তু লিখি নাই, কিন্তু পরে আমরা দেখলাম যে না, আমরা লেভেল করার পরে দেখতেছি যে এখানে আসলে তো মোলার ফ্লো রেটটা নাই এখানে, তার মানে এটা ধরতে হবে, এটা বের করতে হবে। সো আমি এই জন্য ধরলাম। এইভাবে আসলে ম্যাথগুলোকে প্রসিড করতে হবে। বই দেখে তুমি হয়তো বুঝবা, বাট নিজে যদি যখন করতে যাবে তখন বুঝবা যে আসলে কি নাই আর কি আছে। ঠিক আছে, এই জন্য ম্যাটেরিয়াল ব্যালেন্স কিন্তু এতটাও সহজ না যতটুকু তুমি ভাবতেছো। ঠিক আছে, তাহলে আমি আশা করি পুরো বিষয়টা বুঝাইতে পারছি। এখন এটা অনেক ভিজি ভিজি হয়ে গেছে না? এটা একটু মানে ই করি, কি বলে, একটু ভালোভাবে একটু আঁকাই। ওকে, দেখো, টাইম লাগবে না বেশি, সমস্যা নেই, আমরা একটু ভালো করে আঁকাই। ঠিক আছে, এরপরে আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স করলেই আমাদের ম্যাথ শেষ। ঠিক আছে, ওকে, দেখো প্রথমে এই, এবার কালো একটা নিলাম সাপোজ। এইখানে প্রথমে ঢুকতেছে কি? প্রথমে ঢুকতেছে আমাদের 20 সেন্টিমিটার কিউব H2O, এবং এটা কি লিকুইড পার মিনিট, তাই না? এবং যেহেতু এটা ইয়েতে আছে, আমি ধরে নিই এটা হচ্ছে, এটার বের করতে হবে না। সো আমি ওটা N2 ধরে নিলাম। ঠিক আছে, এটাকে N2 ধরে নিচ্ছি বইয়ের সাথে মেলানোর জন্য। N2 মোল H2O পার 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 কি, পার হচ্ছে আওয়ার না মিনিট? পার মিনিট না, পার মিনিট, পার মিনিট। ওকে, এটা ধরে নিলাম। এরপরে দেখো, এরপরে আমাদের কি, এরপরে হচ্ছে আমাদের ঢুকতেছে হচ্ছে এয়ার। এখন এয়ারটা তো আমি জানি না, তাই না? আমি এই জন্য ধরে নিব। ঠিক আছে, আমি আবার কি ধরে নিব, সেটা হচ্ছে N1। আচ্ছা, এটা আরেকটা কালি দিয়ে লিখি, ঠিক আছে, নাহলে কেমন যেন ইয়ে যাচ্ছে। দেখো, এটা হলো N1 ডট মোল এয়ার পার মিনিট। আর এটার কম্পোজিশন দিয়ে দিছে। কম্পোজিশনটা কত? কম্পোজিশনটা হচ্ছে এইটা, ঠিক আছে, 0.21 মোল অক্সিজেন পার মোল এয়ার। ঠিক আছে, পার মোল এয়ার পুরাটাই লিখতে পারি, অথবা এয়ারটাকে আমরা বাদও দিতে পারি, সমস্যা নাই, নো প্রবলেম, কারণ এয়ার বোঝাই যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আর বাদ বাকিটুকু কত হবে? 1 - 0.21, 1 - 0.21 এত মোল কি নাইট্রোজেন পার মোল। ওকে, আর 1 - 0.21 মানেই কত? 0.79, সেখানে হবে কত? 0.79 মোল নাইট্রোজেন। আর সিতে কি ঢুকতেছে? যে 1/5 অফ দ্য মোলার ফ্লো রেট অফ বি। মোলার ফ্লো রেট অফ বি মানে এটা, তাহলে 1/5 অফ কি, N1, অফ N1। ওকে, এটা মানে কত? 0.21। ওকে, সেটা আমি একবারে লিখি। দেখো, 0.21 না, সরি, 0.200 N1 ডট। ওকে, এত কি 0.1 এত
মোল অক্সিজেন, কারণ এটা তো পিওর অক্সিজেন, না এটা হচ্ছে পিওর অক্সিজেন, এই যে পিওর অক্সিজেন বলছে ওই অক্সিজেন, এর ভ্যালুটা হচ্ছে আমার বি এর 1/5। ওকে, এই পিওর অক্সিজেনের এই জন্য আর কি। এটা কি পার মিনিট, আমি বুঝাইতে পারছি এটা। এবার এখান থেকে কি হবে, এখান থেকে আউটলেট স্ট্রিম বের হবে, তাই না? এখন আউটলেট স্ট্রিমের মধ্যে আবার কিছু জিনিস বলে দিচ্ছে, সেটা কি কি, যে 0.015 মোল ওয়াটার পার মোল প্রোডাক্ট। ওকে, তাহলে আমাকে বলো, আমি ওটা গেল, আমি ধরে নিই ওয়াই মোল হচ্ছে অক্সিজেন বের হয়ে যাচ্ছে পার মোল আর কি, এটার মানে কম্পোজিশনটা হচ্ছে এটা। তাহলে আমার কি হবে, ওয়ান মাইনাস ওই যে আবার ওই যেভাবে বুঝাইলাম, ওয়ান মাইনাস 0.015 মাইনাস ওয়াই, দ্যাট মিনস 0.985 মাইনাস ওয়াই মোল, তাহলে কি হবে, কি বের হবে, অক্সিজেন তো বেরিয়ে হয়ে গেল, আর পানি তো গেল, পরে থাকলো নাইট্রোজেন, এটা হবে নাইট্রোজেন পার কি মোল। আমি বুঝাইতে পারছি কি পারি নাই বলো? লেভেলিং হয়ে গেল, কিন্তু আমি লেভেলিং করে ফেলাইছি। ওকে, লেভেলিং কমপ্লিট। এইবার আমরা খালি কি করব, এইবার আমরা হচ্ছে জাস্ট যেগুলো আমরা জানি না সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে আমাদের খেল খতম। ওকে, ঠিক আছে, চলো এবার আমরা শুরু করি। তাহলে কিভাবে প্রসিড করব ম্যাথটা? প্রথম দিকে আমি আবারও বলতেছি, আমি কিন্তু আস্তে আস্তে আসলে চ্যাপ্টারটা মানে ই করতেছি, আগাইতেছি, আমি জানি। ঠিক আছে, আমি তো ইনস্ট্রাক্টর, তাই না? আমি জানি কোনটা আস্তে পড়াইতে হবে, কোনটা জোরে পড়াইতে হবে। যখন ম্যাথ আসবে, ঠিক আছে, তখন কিন্তু এত আমি ধরে ধরে বুঝাইবো না। ঠিক আছে, তখন একের পর এক ম্যাথ করতে থাকবো, তখন কিন্তু আবার বলিও না যে ভাই ওর স্যার একটু আস্তে করান, এত তাড়াতাড়ি ম্যাথ শেষ করার দরকার নেই, তখন কিন্তু বললে হবে না। এজন্য প্রথম দিকে একটু আস্তে ধীরেই মানে বুঝো, সমস্যা নেই। ঠিক আছে, আমি তো অপ্রয়োজনীয় কথা খুব একটা বলতেছি না, সবগুলো লিঙ্কড করাইতেছি, কারণ এগুলা যেহেতু প্রিলিমিনারি মানে একটা এটা কোর্স, ঠিক আছে, এখানে সব কথা বলতে হবে। ঠিক আছে, পড়া কম, কথাটাই বেশি আসলে। ঠিক আছে, সত্য কথা বলতে গেলে তোমাকে এগুলো হচ্ছে ম্যাথের স্টাইল তোমাকে বুঝাই দিলে তুমি পারবা, বাট মানে এটার পিছনে মোটিভেশনটা যদি তোমাকে না বুঝাইতে পারি, তাহলে আসলে কোনো লাভ হইলো না তো। ওকে, ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, এবার আসো আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স জাস্ট করব। ঠিক আছে, চলো প্রথমে যা শিখছি, আচ্ছা আরেকটা কালাই দিয়ে করি, আমরা বইয়ের মতো না, আমাদের মতো করে করবো আর কি। ঠিক আছে, ওকে, দেখো, প্রথমে আমরা মনে করো টোটাল মাস ব্যালেন্স করি। ঠিক আছে, আচ্ছা একটু এই দিক থেকে করি, উপর থেকেই করি। দেখো, প্রথমে আমরা টিএমই টোটাল মাস ব্যালেন্স, টিএমবি টোটাল মাস ব্যালেন্সটা করি আগে। ওকে, দেখো কি হবে, টোটাল মাস ব্যালেন্স মানে কি, যে এইভাবে আমাকে একটা বক্স বা এরকম আমি একটা দিয়ে নেব, এই ড্যাশ, এই যে ইয়ে করলাম, এটার ভিতরে কি কি এন্টার হচ্ছে আর কি আউট হচ্ছে, এটা আমরা খালি দেখবো। তাহলে সেটা কি, এটা হচ্ছে এন টু ডট যোগ হচ্ছে এন ওয়ান ডট, ওকে, প্লাস 0.200 এন ওয়ান ডট ইজ ইকুয়াল টু, এখন আমি এখানে কিন্তু আরেকটা জিনিস লিখে নাই, এখানে আরেকটা স্ট্রিম ছিল না, এটা লিখে নাই, এটা হবে এন থ্রি ডট মোল পার মিনিট বের হয়ে যাচ্ছে আর কি, এগুলার মিক্সচার বের হয়ে যাচ্ছে, এটা এন থ্রি। এখন দেখো, এইটা তো ওকে, এই দুইটা সমস্যা নেই, বাট এখানে তিনটা জিনিসই আছে, তার মানে তিনটা এখানে আমার কি আছে, ভ্যারিয়েবল আছে, বের করতে হবে, এন ওয়ান বের করতে হবে, এন টু বের করতে হবে, হ্যাঁ এন থ্রি বের করতে হবে, আবার ওয়াইও বের করতে হবে। ঠিক আছে, সো মোটামুটি টোটাল চারটা জিনিস আননোন। ঠিক আছে, তো চারটা জিনিস আমাদেরকে বের করতে হবে, এন ওয়ান, এন টু, এন থ্রি, ওয়াই, চারটা জিনিস। এখন চারটা জিনিস বের করার জন্য আমাদের অবশ্যই কিছু না কিছু দেওয়া আছেই। ঠিক আছে, মানে কোনো না কোনো হিন্ট বলো বা যেটাই বলো, ঠিক আছে, সেটা আমাদের অবশ্যই দেওয়া আছে। এখন দেখো, আমি প্রথমে এন টুর কথা যদি আমি বলি, ঠিক আছে, এই যে এন টু, এন টুর দিকে আমি একটু খেয়াল করি, দেখো দেখো, এন টুর দিকে একটু খেয়াল করো, এন টু ডট যেটা, এটার দিকে একটু খেয়াল করো, এটা আমি মনে করো 1 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এন টুর দিকে একটু খেয়াল করলে দেখো, আমি লিখতে পারি কি, যে 20 সেন্টিমিটার কিউব ওয়াটার, যেটা হচ্ছে লিকুইড স্টেটে আছে, এটা পার মিনিট যা, এটাকে আমি এখন দেখো 20 মিটার না, তাহলে আমাকে বলো যে এটাকে আমি মনে করো যে মোলে নিয়ে যাব। ঠিক আছে, এটা দেওয়া আছে এতে, এটাকে আমি মনে করো যে চাইতেছি যে মোলে নিয়ে যেতে। ঠিক আছে, তাহলে মোলে নিয়ে গেলে এটাকে আমি কিভাবে লিখতে পারি বলো? আমরা
ডেনসিটি জানি না, ডেনসিটি কিন্তু জানি, ঠিক কিনা বলো? আমরা ডেনসিটি জানি, সেটা কি জানি বলো তো? ওয়াটার না, এটা ওয়াটারের ডেনসিটি কত বলো? ওয়াটারের ডেনসিটি হচ্ছে 1000 কেজি পার কি মিটার কিউব না? হ্যাঁ, তাহলে এখন আমাকে বলো 1000 কেজি যদি মিটার কিউব হয়, আমরা 1 মিটার কিউব মানে কি জানি? আমাদের যে 1 মিটার কিউব মানে কি কি হয়? 100 সেন্টিমিটার কিউব না নাকি? ভুল বলতেছি বলো? ভুল বলতেছি? 100 সেন্টিমিটার কিউব না, 100 কিউব হবে আর কি, এরকম না নাকি? এরকম তো। আচ্ছা, তাহলে আমাকে বলো তাহলে কত হয়? ঠিক আছে, কত হবে? আর এখানে কেজি আছে না? কেজি, 1 কেজি মানে কি জানি আমি? 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম না? গ্রাম তো। এটা এখন দেখো ই করলে কত হয় বলো? যে 1000 গুণন 1000, ঠিক আছে, ভাগ তিনটা 1000, নাকি সরি তিনটা 100। হ্যাঁ, ক্যালকুলেটারে তোমরা জাস্ট ক্যালকুলেট করো, কত হয়? 1 হয়। দ্যাট মিনস ইকুয়াল টু কত হবে? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তার মানে এই যে 1000 কেজি পার মিটার কিউব লেখা যে কথা, এইটা ইকুয়াল টু এটা লেখাও কিন্তু সেম কথা, 1 মিটার কিউব পার সেন্টিমিটার, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব একই কথা। তো এটাকে আমি কি লিখতে পারি যে 1 সেন্টিমিটার কিউব মানেই হচ্ছে 1 গ্রাম H2O। বুঝা গেছে? বুঝাইতে পারছি? ওকে, এবার আমাকে বলো, আমি যদি এইখান থেকে দেখো এগুলো কি আসছে, গ্রামে কিন্তু চলে আসছে, রোর মাধ্যমে আমি গ্রামে চলে আসতে পারছি। এখন গ্রাম, আমরা দেখো আমরা ওই যে ছোটবেলায় শিখতাম কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তাহলে মলিকুলার ওয়েট কত? 12। 12কে আমি যদি গ্রাম পারমাণবিকে ইয়ে করি, সেটাই কি মোল না? 1 মোল না? তো সেম উপায়ে এটার পারমাণবিক ভর কত? 18। মলিকুলার ওয়েট 18 গ্রাম। তো 18 গ্রাম H2O, এটা গ্রামে প্রকাশ করে দিলাম, এইটাই মানে কি মোল হয়ে যেতে হবে না? দ্যাট ইজ 1 মোল H2O। এইটাই হচ্ছে ইউনিট কনভার্সন থ্রু ইঞ্জিনিয়ারিং মেথড। ওকে, ইঞ্জিনিয়ারিং মেথডের মাধ্যমে এইভাবে আমরা ইউনিট কনভার্সন করে ফেললাম। এটা করলে কত আসবে? বই থেকে ডিরেক্টলি দেখে নিচ্ছি, 1.11 মোল H2O। হ্যাঁ, 1 মোল H2O পার মিনিট। ওকে, বুঝাইতে পারছি? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার আশা করি, তাই না? সো এটা আমি যদি একটু মুছে দিই, দেখো এটা একটু মুছে দিই, স্টাইলটা ধরাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমার এখান থেকে N2 কত পাইলাম আমি? N2 ডট কিন্তু আমি পেয়ে গেছি। এইটা, এটা হচ্ছে আমার, এটা আরেকটা কালিতে লিখি, নাহলে কেমন যেন ইয়ে যাচ্ছে। আচ্ছা, 1.11 মোল H2O পার মিনিট। ওকে, ঠিক আছে, তাহলে এই নিচেরটুকু আমি একটু ইরেজ করে দিই। এটাও, এটা তো আর দরকার নেই, এটা তো ভ্যালু পেয়ে গেছি, তাই না? ঠিক আছে, ক্লাস কেমন লাগে বলো? মনে মনেই বলো কেমন লাগে। ভালো লাগতেছে না? কারণ বুঝতেছো তো, অল্প অল্প করে বুঝতেছো, অল্প অল্প করে বুঝো, সমস্যা নেই। ঠিক আছে, ক্লাস বড় হোক, 1-2 ঘন্টা হোক, সমস্যা নাই, আমরা শিখবো আগে, শেখাটা ইম্পর্টেন্ট। কারণ এটা তো আমি আসলে যারা জানে তাদের ক্লাস না আসলে মেইনলি। ঠিক আছে, হ্যাঁ তাদেরও ক্লাস, তারাও চাইলে করতে পারবে, সমস্যা নাই, ওরকম স্পিড আমি তোমাদের মানে ও মানে যারা হয়তো মনে করো যে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার আছে বা সেকেন্ড ইয়ার আছে, তারাও যদি আমার মানে ক্লাস দেখে, তারাও উপকৃত হবে। হ্যাঁ, হয়তো এই ক্লাসগুলা সে হয়তো পারবে, ঠিক আছে, এই এই অঙ্কটা হয়তো সে খুবই তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, আমি যা করবো সেও এটাই করবে, জাস্ট হয়তো তাড়াতাড়ি করবে। হ্যাঁ, আমি তোমাকে তাড়াতাড়ি শেষ করে দিতে পারি, বাট কি দরকার এত তাড়াতাড়ি শেষ করে? আমি তো আসলে বিগিনারদের জন্য আসলে এই ক্লাস, এই কোর্সটা আমি করতেছি। তো সবাইকে ওইভাবেই আমাকে নিতে হবে ক্লাসটা, আস্তে ধীরে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো N2 পেয়ে গেছি। আর এখানে আমাদের N1 তো আমি জানি, এই দুইটা তো, এই দুইটা আলাদা থাকাও যে কথা একই কথা, তাই না? 1 প্লাস, মানে N1 কমন নিলে 1 + 0.2 হবে, তাহলে দ্যাট মিনস 1.2 না? তার মানে এখানে কি হবে? 1.11 যোগ এখানে কি হবে? 1.2 N1 ডট, ঠিক কিনা? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো?
এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? হুম, ওকে। এটা সমান কি তাহলে একটু আপডেট করি আমরা, ঠিক আছে? n3 ডট, এতটুকু পর্যন্ত তো আমরা আসলাম, ঠিক আছে? এরপরে দেখি আর কোনো কিছু আছে কিনা। দেখো তিনটা প্রথমে ছিল, এখান থেকে এবার দুইটা হয়ে গেল, ঠিক আছে? ওকে, এবার আসো, এটা তো আমরা রেখে দিলাম। এবার আমরা পানির ব্যালেন্স কি করতে পারি সামহাও? বলো তো, পানির ব্যালেন্স মনে হয় করা যায়। দেখো, আমি যদি ওয়াটার ব্যালেন্স করি, ঠিক আছে, আমি যদি মনে করো H2O ব্যালেন্স করি, ঠিক আছে, দেখো তো, কম্পোনেন্ট ব্যালেন্স করবো আর কি। H2O ব্যালেন্স করা মানে কি? কম্পোনেন্ট ব্যালেন্স করা, ঠিক আছে? কম্পোনেন্ট ব্যালেন্স আমি শিখাইছি না তোমাদের? পারবে না? বলো, কম্পোনেন্ট ব্যালেন্স কি হবে? এই যে এইটার দিকে তাকাও, এখানে কিন্তু পানি আছে, ঠিক আছে? এই যে এখানে এখানে, ঠিক আছে, এখানে পানি আছে। সো N2 এর ভ্যালু কত আসছে? 1.11 মোল পানি, ঠিক আছে, পার মিনিট। এটা আর লিখতেছি না, ওটা লাস্টে একক একক লাস্টে লিখে দিব। আর 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 কোনো জায়গায় ইনপুটে কি আর কোনো পানি আছে? নাই। সো এটা ইকুয়াল টু এই পাশে, দেখো এটার সাথে এইটা গুণন আছে, ওয়াই এর সাথে এইটা কিন্তু গুণ করবে, গুণ হবে। কারণ এটা হচ্ছে ওই যে আমি শিখাইছি যে কম্পোজিশনের সাথে ওর যে ফ্লোরেট বা যেই ফ্লোরেটটা থাকে, মাস বা আমি যেটাকে বলি কি, সেটা মাস ফ্লোরেট হোক, হ্যাঁ, সেটা বা অন্যান্য যে কোনো ফ্লোরেটই হোক না কেন, ঠিক আছে, ওইটা কিন্তু আমাকে কি করতে হবে? ওটাকে আমাকে গুণ করতে হবে, ঠিক আছে? ওটা আমাকে গুণ করতে হবে, ঠিক আছে? বুঝাইতে পারছি আমি? হুম, বুঝছো কিনা বলো? বুঝছো? এই উত্তর দাও, বুঝছো কিনা? বুঝছো আশা করি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আমরা ই করি, কি বলে, স্টার্ট করি। তাহলে N3 আছে, সমস্যা নাই। N3 আছে। আচ্ছা, এখানে কি হবে? আচ্ছা, এটা তো কি অক্সিজেন না? একটা জিনিস দেখো, এটা অক্সিজেন না? আমি N3 সাথে যদি ওয়াই গুণ করি, তাহলে কি হবে? N3 ইন্টু ওয়াই, তাই না? কিন্তু আমি ব্যালেন্স করতেছি কার? অক্সিজেন। এই আমি কি অক্সিজেন ব্যালেন্স করতেছি? না, আমি H2 ব্যালেন্স করতেছি। তোমরা, আমি যেটা বলতেছি তোমরা কি সাথে সাথে ওইটা মনে করতেছো? হ্যাঁ ভাই, N3 ডট ইন্টু ওয়াই হবে ভাই। হ্যাঁ, বলো। এটা তো হবে না। কেন? কারণ এটা N3 ডট মোল পার মিনিট, ওকে, বাট এটা ওয়াই কার? ওয়াই তো অক্সিজেনের। আমরা ব্যালেন্স করতেছি কার? H2 ওর। এই জন্য আমি বলতেছি যে ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে? আমি যেটা বলে দিব ওইটা তো আসলে মানে ওইটার সাথে সাথে সুর মিলাইলে তো হবে না ভাইয়া, ওকে, বুঝছো? কারণ H2O তো এইটা, এটা না H2O, এটা H2O, হ্যাঁ। তো N3 ডট ইন্টু কি 0.015, ওকে, এইটা যদি আমরা করি, ঠিক আছে, তাহলে একমাত্র এই পাশের যে ডাইমেনশনাল হোমোজেনিটি, দ্যাট মিনস মাত্রা বা একক যেটাই বলো, এই পাশের মাত্রাটাও বা একক সে সেম আসবে এইভাবে করলে, ঠিক আছে? এটা তুমি নিজে করবে, এটা বইও দেওয়া আছে, তুমি কাটাকাটি করলে দেখবা যে এই পাশেও যে একক আসে ওই পাশে সেম এককই আসে। সেইখান থেকে N3 এর ভ্যালুটা কত আসবে? সিম্পল ই করলে একটু জাস্ট কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করলে এখান থেকে আসবে 74.1 মোল পার মিনিট। আমি কি বুঝাইতে পারলাম কি পারলাম না? বলো, পারছি তাই না? হ্যাঁ, পারছি। তাহলে এখান থেকে আমি N3ও পেয়ে গেলাম। N3ও আমি জানি, ঠিক আছে? N3টা আমি এখানে লিখে দিই, কত? 74.1 মোল পার মিনিট, ঠিক আছে? তাহলে আমি ইকুয়েশন 1 থেকে আমি তাহলে এবার কাজ করব, ওকে? তাহলে ফ্রম ইকুয়েশন 1 উই গেট, কি পাওয়া যায় বলো? ইকুয়েশন 1 ছিল কোনটা? এটা, এটার থেকে এটাতে আমরা রিডিউস করছি, ইট ইজ 1.11 যোগ 1.2 N1 ডট ইকুয়াল টু N3 ডট, তাই না? তাহলে বলো 1.11 যোগ 1.2, N1 এর ভ্যালু তো আমি জানি না, N1 এরকমই রাখলাম, ডট ইকুয়াল টু N3 কত পাইছি? 74.1। তাহলে এটা করলে কত আসে N1 বলো? আমি ক্যালকুলেটারে করি একটু, হ্যাঁ, দেখো 74.1 মাইনাস
1.11 ডিভাইডেড বাই 1.2, এটা আসে 60.825। ঠিক আছে, n1 এর ভ্যালু আসে 60.825। ওকে, বোঝা গেছে এটা 60.825। ঠিক আছে, এরপরের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে n1 তো আমি পেয়ে গেলাম, তাহলে n2 ও পেয়ে গেছি, এই যে n2 এটা, n3 ও পেয়ে গেছে যে এটা হচ্ছে n3। সো আমার বাকি থাকে কি y, তাই না? y বের করতে হবে। তাহলে এরবার দেখো আমি যদি এবার অক্সিজেন ব্যালেন্স করি তাহলে দেখো কাজ হয়ে যাবে। আমি যদি অক্সিজেন ব্যালেন্সটাই করে দিই তাহলে দেখো কাজ শেষ। অক্সিজেন ব্যালেন্স কিভাবে করব? এই পাশে দেখবো অক্সিজেন কি কি আছে। ঠিক আছে, অক্সিজেন কি কি আছে, আচ্ছা আমি অক্সিজেন ব্যালেন্স না করে আমি নাইট্রোজেন ব্যালেন্সও করতে পারি, আরো সহজ হবে। ঠিক আছে, আরো সহজ হবে, দেখো। ঠিক আছে, আমি নাইট্রোজেন ব্যালেন্স করি মনে করো। ঠিক আছে, চলো নাইট্রোজেন ব্যালেন্সটা করি। এই পাশে নাইট্রোজেন কোথায় আছে খালি, এই যে এখানে আছে না? তাহলে এটা এই যে এটা কম্পোজিশন, এই যে এটা কম্পোজিশন, আর এটা হচ্ছে ওর ফ্লোরেট। এই দুটো গুণ করবো না আমি, শিখাইছি। সো কি হবে, n1 এর ভ্যালু কত আসছে 60.825, এটার সাথে গুণ হবে 0.79, এটা হচ্ছে ইনপুট। এর আউটপুটটা কত? এর আউটপুটটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আউটপুট ইন নাইট্রোজেনের, আর এটার ফ্লো রেট হচ্ছে এটা। তাহলে এই দুইটা গুণ করব, এন থ্রির ভ্যালু কত আসছে 74.1 ইন্টু 0.985 মাইনাস ওয়াই। এখান থেকে ওয়াইয়ের ভ্যালু পাবো না, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে বলো? এটা আমি ক্যালকুলেটারে করি। হ্যাঁ, এটা 60.825 ইন্টু 0.79 ডিভাইডেড বাই 74.1। ঠিক আছে, এইটা যেটা আসবে সেটা কত? সেটা হচ্ছে আমার 0.64, এই কি হলো, এক সেকেন্ড, 0.6484, ওকে, ইকুয়াল টু হচ্ছে আমার 0.985 মাইনাস ওয়াই। ওকে, বুঝাইতে পারছি? তাহলে এটা কি হবে, 0.985 মাইনাস অ্যান্সার করলে যেটা আসবে সেটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। তাহলে ওয়াই এই পাশটা নিয়ে যাব, আর এটাকে এই পাশে নিয়ে গেলে ফাইনালি আসবে 0.336, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। তাহলে ওয়াইয়ের ভ্যালু পাই গেলাম না আমি। অ্যান্ড ওয়াইটা কি ছিল মেইনলি, ওয়াইটা ছিল এত মোল অক্সিজেন পার মোল, তার মানে এটা হচ্ছে ওয়াই যেটা। ঠিক আছে, আমি যেখানে একটু লিখি ওয়াই, তাহলে কত, 0.336 মোল অক্সিজেন পার মোল। ওকে, আর এটা আমি যদি 0.985, আমি আরেকটা কালার নিয়ে যদি একটু লিখি, দেখো 0.985 থেকে এই ভ্যালুটা আমি বাদ দিই, 0.985 থেকে এই 0.336 যে মোল পাইলাম এটা যদি বাদ দেই, তাহলে যেটা থাকে সেইটাই হচ্ছে আমার কি, এই যে, ঠিক আছে, সেটাই হচ্ছে এই 0.985 থেকে আমি যদি ওয়াই, এই যে কেবল যে ওয়াইটা পেলাম এটা বাদ দিই, তাহলে কত থাকে 0.6484, এটাই হচ্ছে কি এত মোল নাইট্রোজেন পার মোল। ওকে, বুঝাইতে পারছি কি না আমি? বুঝছো এই ম্যাথটা, বুঝছো? বুঝছো না? হ্যাঁ। সো এইভাবে হচ্ছে আমরা কাজ করতে পারি। আমরা চাইলে কিন্তু অক্সিজেন ব্যালেন্সও করতে পারতাম। আমি কেন নাইট্রোজেন ব্যালেন্স করলাম, কারণ নাইট্রোজেনটা কি ইনার্ট না, ইনার্ট নিয়ে কাজ করার সুবিধা। ঠিক আছে, যে কোনো রিঅ্যাক্টিভ প্রসেস হোক, হ্যাঁ নন রিঅ্যাক্টিভ যেটাই হোক, ইনার্ট তো কারোর সাথে বিক্রিয়া করবে না, এই জন্য সবসময় চেষ্টা করবা ইনার্টকে নিয়ে হ্যান্ডেল করা। ঠিক আছে, অন্য কিছু নিয়ে, অন্য অক্সিজেন নিয়েও হইতো, কিন্তু ইনার্ট নিয়ে কাজ করাটা সোজা, কারণ ও কারোর সাথে রিঅ্যাক্ট করে না, সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, তো আশা করি আজকের এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আজকের ম্যাথটা কিন্তু খুব আস্তে ধীরে অনেকক্ষণ ধরে এই ম্যাথটা বুঝাইছি। এরপরে দেখো সাবসিকুয়েন্টলি আরো কয়েকটা ম্যাথ আছে। ঠিক আছে, যদিও তার আগে যে এখানে একটা কনসেপ্ট আছে ফ্লো চার্ট স্কেলিং অ্যান্ড বেসিস অফ ক্যালকুলেশন, এইটা টপিকস বোঝায় আমাদের। এরপরে কিন্তু দেখো অনেকগুলো ম্যাথ, এই যে এই একটা ম্যাথ, ঠিক আছে 4.3.2, তারপর 4.3.3, হ্যাঁ, তারপরে এই যে দুইটা হোমওয়ার্ক, এরপরে এই দেখো এখানে আবার দুইটা হোমওয়ার্ক। ঠিক আছে, এরকম হোমওয়ার্ক আছে। সো আমাদের এই ম্যাথটা পর্যন্ত, মানে এই যে ম্যাথটা বুঝাইলাম আর এই যে প্রিভিয়াসলি যে আলোচনা করলাম, ঠিক আছে, এইটুকু তো সবাই আশা করি বুঝছো।
এইটা যদি বুঝে থাকো, এরপরে আমাদের মেইন কাজ থাকবে হচ্ছে মেইনলি ম্যাথ সলভ করা। তো এর পরের ক্লাসটা হবে জাস্ট ম্যাথ সলভ। ওকে, আমি ম্যাথ কি বলে, এই যে সাপোজ নেক্সট ম্যাথটা, এই যে এই ম্যাথটা মনে করো যে আমি খালি বলে দিব, তো তোমরা জাস্ট ওকে, তা তোমরা খালি করবা। যদিও এই ম্যাথটা না, এই ম্যাথটা তো একটু বোঝানোর আছে। এই যে এখান থেকে আর কি, ঠিক আছে, এই যে ব্যালেন্সেস অন এ মিক্সিং ইউনিট, হ্যাঁ, এই যে এই হোমওয়ার্কগুলা এইগুলা তখন তোমাকে নিজে নিজে করতে হবে। এই যে আমি এত কথা বললাম, সবগুলো কথার মধ্যে থেকে বারবার দরকার বলে এই ভিডিও এ পর্যন্ত, ঠিক আছে, আজ পর্যন্ত যে ভিডিওগুলো আসছে দরকার বলে 2বার করে দেখো, ঠিক আছে। আমি যেই সব কথা বলতেছি, এইসব কথা মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেসব কথা বলতেছি, এগুলা নোট ডাউন করে রাখো, ঠিক আছে। এইগুলাই হচ্ছে ম্যাথে কাজে লাগাইতে হবে। এই ম্যাথে বলতে এইসব এই টাইপের যে প্রবলেমগুলো, ম্যাটেরিয়াল ব্যালেন্সের যেসব প্রবলেমগুলো আসবে, এই কনসেপ্টগুলা, এই কথাগুলা কাজে লাগিয়ে তোমাকে লজিক বের করতে হবে এবং ফাইনালি ম্যাথমেটিক্যাল ওয়েতে সলভ করতে হবে। ওকে, সো ইম্পর্টেন্ট এই বিষয়গুলো কিন্তু। সো আজকের মতো এতটুকুই থাক, ঠিক আছে। নেক্সট লেকচারে আমরা এই যে এটা বুঝায় ফ্লো চার্ট স্কেলিং অ্যান্ড বেসিস অফ ক্যালকুলেশন, এটা বুঝায় এই ম্যাথগুলো আমরা করব, ঠিক আছে। করে হোমওয়ার্কগুলো তোমাদের কাজ থাকবে, তবে আজকে হোমওয়ার্ক দিচ্ছি না, এটা নেক্সট ক্লাসটাকে শেষ হোক, তারপরে হোমওয়ার্কগুলো দিয়ে দিব। ওকে, সো ততটুকু। নেক্সট ক্লাস হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই চেষ্টা করো ক্লাসটা যদি একটু শেয়ার করে দেওয়া পসিবল হয় তাহলে শেয়ার করে দেওয়ার। হ্যাঁ, আর ম্যাটেরিয়াল ব্যালেন্স ক্যালকুলেশন বা এক কথায় এই পুরো যে আমাদের যে সিরিজটা এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা আসলে লেকচারটা কেমন হচ্ছে একটু ফিডব্যাক দাও। হ্যাঁ, কারণ আসলে আমি যেহেতু আসলে চাকরি করি আর চাকরির মাঝখানে আসলে এগুলো করতেছি, আমি আসলে ফিডব্যাক নেওয়ার আসলে অতটা টাইম পাই না। সো আমি আসলে এই ভিডিওর মাধ্যমে আসলে একটু মানে কমিউনিকেট করার ট্রাই করতেছি যে আসলে তোমরা আসলে বিষয়গুলো বুঝতেছো কিনা। আমি কিন্তু আসলে আমার মানে এক কথায় সত্য কথা বলতে, আমি আমার হৃদয় থেকে আসলে এই কোর্সটা আসলে ফ্রি আসলে করে দিচ্ছে আসলে, ঠিক আছে। হ্যাঁ, আরও হয়তো কি বলে তুমি ফ্রি ক্লাস পাবা, বাট মানে অ্যাভারেজ স্টুডেন্ট, আপামর স্টুডেন্ট যারা, এদের জন্য আসলে আমি এটা বানানোর ট্রাই করতেছি। হ্যাঁ, যে যতটা সহজভাবে এই টপিকসগুলো বোঝা যায় ততটা সহজভাবে। ওকে, ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এতটুকুই থাক, আর লেকচার বড় না করি।